আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ হাউস থেকে সকলকে অনেক অনেক শুভকামনা। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়। এখানে আমরা শিখব বর্গ এবং বর্গমূল। আমি এখানে একটি অঙ্ক তুলছি। উদাহরণ 1 বলা আছে 3136-এর বর্গমূল নির্ণয় করো। এখন এটি করার আগে আমরা এই বর্গমূল কথার অর্থটি আগে শিখি। বর্গমূল দ্বারা কি বোঝায়? বর্গমূল হচ্ছে রুট। আমরা এই চিহ্নটার সাথে সবাই পরিচিত, এটাকে ইংলিশে বলা হয় রুট, আর এইটারই বাংলা হচ্ছে বর্গমূল। এই কথার অর্থ দাঁড়ায় যে এটাকে রুট করলেই উত্তর কত আসবে, এটাই। তাহলে এটা তো আমরা ক্যালকুলেটর চেপে সহজেই করতে পারি, কিন্তু না, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায় এটি আমরা একটু শিখি। ক্যালকুলেটর ছাড়া বর্গমূল অর্থাৎ এটাকে রুট করা যাবে দুইভাবে। আমরা এখন শিখব মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল, আর মৌলিক উৎপাদকগুলো কি কি এটা আমি আগের ক্লাসে দেখেছি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলোতে বলা আছে মৌলিক উৎপাদক অর্থ কী। তারপরে এখানে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে শিখে নিতে পারবেন। তা আমরা আজকে শিখি মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে 3136 এটা লেখার পরে আমরা এইভাবে দাগ দেব। তাহলে মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক সংখ্যার দ্বারা যে উৎপাদকগুলো তৈরি হবে এটাকে মৌলিক উৎপাদক বলা হবে। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। তাহলে মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1568। আবার এই 1568, এটা যেহেতু একটা জোড় সংখ্যা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 784। এটা যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে হবে 392। এটা যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আসবে 196। এটা যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে হবে 98। এই 98 আবার জোড় সংখ্যা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, হবে 49। এই 49কে এবার কত দিয়ে ভাগ করা যাবে? এটা তো বিজোড়, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে হবে 7। তাহলে এখানে যে উৎপাদকগুলো বেরোইছে সবগুলোই মৌলিক সংখ্যা। 7ও একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে শিখে নেবেন। তাহলে এখানে আমরা 3136 এর মৌলিক গুণনীয়ক কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2
গুণ 2 গুণ 7 গুণ 7। এখন এখানে কয় জোড়া সংখ্যা আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এই প্রতি জোড়া থেকে আমরা একটা করে নেব, একটা করে সংখ্যা নেব। এই প্রতি জোড়ার ভিতর থেকে একটা করে সংখ্যা নেব। তাহলে 2 গুণ, এই জোড়া থেকে 2 আসলো, এবার এই জোড়া থেকে 2, আবার এই জোড়া থেকে 2, আর এই জোড়ার থেকে আসবে 7। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 7 8 56। তার মানে এটাকে বর্গমূল করলে আমরা পাবো 56। এই কথার অর্থ দাঁড়াচ্ছে, বর্গমূল অর্থ আমরা বলছিলাম রুট। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা রুট করি তাহলে 56 পাবো। ক্যালকুলেটারে করলে সহজেই পেয়ে যেতাম। এটা আমরা করলাম ক্যালকুলেটার ছাড়া কীভাবে এটাকে রুট করা যায়। তাহলে এবার আমরা কি লিখব? অতএব 3136 এর বর্গমূল সমান সমান 56 আনসার। তাহলে এটা আমরা শিখলাম মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল অর্থাৎ রুট, যে কোনো সংখ্যাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া রুট করতে হয় এটা আমরা শিখলাম। এখন আমরা শিখব ওই সংখ্যারই বর্গমূল ভাগের সাহায্যে কিভাবে করতে হয়। আমরা একটু আগে শিখছি মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল করে, এখন শিখব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে সংখ্যাটিকে লিখতে হবে 3136 লিখলাম। লেখার পরে ডান পাশ থেকে জোড়া জোড়া করে উপরে দাগ দিতে হবে। এই 1 জোড়া, এই 1 জোড়া, 2 জোড়া সংখ্যা আছে। দাগ দেওয়ার পরে ডান পাশে এরকম একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই লাস্টের এই জোড়ার থেকে শুরু করতে হবে। তাহলে এই জোড়ার থেকে যে শুরু করব, এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকে ওই সংখ্যার সাথেই গুণ হবে। আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন, তাহলে সকলে সুন্দরভাবে করতে পারবেন। মানে এমন একটি সংখ্যা আমরা এইখানে লিখব, মানে ভাগ করে উত্তরটা, যে সেই সংখ্যাটা ওর সঙ্গেই গুণ হবে। গুণ করলে এটার সমান হইতে হবে অথবা এটার থেকে একটু ছোট হইতে হবে। হয় 31-এর সমান হবে অথবা 31-এর ছোট হবে। তাহলে এরকম কি সংখ্যা আছে? যদি আমরা 2 নেই তাহলে 2 এর সঙ্গে গুণ করলে কত হয়? 4। যদি আমরা 3 নেই তাহলে 3 এর সঙ্গে গুণ করলে হয় 9। যদি 4 নেই তাহলে 4-এর সাথে 4 গুণ করলে হয় 16। যদি 5 নেই, 5-এর সাথে 5 গুণ করলে হয় 25। যদি 6 নেই তাহলে 6-এর সাথে 6 গুণ করলে হয় 36। বেশি হয়ে যায়, তাহলে আমরা নিতে পারবো না। তাহলে আমরা কোনটা নিতে পারবো? 5 নিতে পারবো। তাহলে এখানে আমরা 5 নিলাম। তাহলে 5 নিয়ে 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25 হয়। ওইটাকে আমরা এইখানে লিখলাম। লেখার পরে আমরা বিয়োগ করব। তাহলে 5 আছে কত হইলে 11 হবে। 6 হাতে 1, 3-এ 3 মিলে যায় 0। এখন কি করতে হবে?
এখন এই যে যে বিয়োগ করলাম, বিয়োগ ফল বের করার পরে এর এই পাশে আরেকটা দাগ দিতে হবে। দেওয়ার পরে এইখানে যে সংখ্যাটা থাকবে এর ডাবল নিতে হবে। একটু সরাই নেব, তাহলে ডাবল হয় 10। নেওয়ার পরে এই যে যে জোড়া সংখ্যাটা আছে এই জোড়া সম্পূর্ণ একসঙ্গে নামবে, তাহলে হইল 636। এখন আমাকে এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, নিলে যেমন এখানে যদি আমি 1 নেই তাহলে হবে 101। তাহলে 101কে আবার এক দিয়েই গুণ, তাহলে হবে 101। যদি আমি এখানে 2 নেই তাহলে হবে 102। তাহলে 102কে আবার 2 দিয়ে গুণ করলে হবে 204। এখানে যদি 3 নেই তাহলে হবে 103। 103কে 3 দিয়ে গুণ করলে হবে 309। ঠিক এরকম। তাহলে আমাকে এখানে যদি আমি 6 নেই তাহলে হবে 636। এখন কিভাবে বুঝবো এটা আমি যে এখানে 6 হবে? দেখেন এইখানে আমি যে সংখ্যাটা নিব তার সঙ্গে তো তারেই গুণ করব। তাহলে 6 যদি নেই, 6-এর সাথে 6 গুণ করলে 36 হবে। তার মানে এইখানে আমাকে লাস্টের সংখ্যার সাথে মিলাইতে হবে যে কোন সংখ্যা গুণ করলে আমার এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমি যদি এখানে 6 নেই, 6-এর সাথে 6 গুণ করলে 36, 36-এর ওই যে লাস্টের সংখ্যা 6 থাকে। তাহলে আমাকে সবসময় লাস্টের সংখ্যার সঙ্গে মিলাইতে হবে যে এখানে আমি কোন সংখ্যা নিলে গুণ করলে এই সংখ্যা। যদি আমি এখানে 4 নেই, 4-এর সাথে 4 গুণ করলে 8 আসে, কিন্তু এই সংখ্যা মিলে না। যদি আমি 6 নেই, 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়, 6 এখানে মিলে। এই কারণে আমি এখানে 6 নেব। তাই এইখানে যে 6টা নিছি এই 6 আমাকে এইখানেও নিতে হবে। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে 106কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 636 হয়। তাহলে 636, তাহলে এখানে 0, তাহলে এই যে 56। তাহলে আমরা আগে শিখছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করে। অর্থাৎ বর্গমূল কথার অর্থ হচ্ছে রুট, মানে একটা সংখ্যাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া রুট করতে হয়, এটি আমরা শিখলাম। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে যাই, সেটি হচ্ছে যেহেতু 3136কে বর্গমূল মানে রুট করলে 56 পাইছি, এই 56-র ভিতরে কোনো দশমিক টশমিক কিছুই আসেনি, তাহলে এই সংখ্যাটাকে বলা যাবে পূর্ণ বর্গ সংখ্যা। এই সংখ্যাটাকে বলা যাবে পূর্ণ বর্গ সংখ্যা, কারণ এটাকে রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এর ভিতরে কোনো দশমিক নেই। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা এখানে আরেকটু শিখে যাই। সে যেমন 1কে স্কোয়ার করলে পাওয়া যাবে 1, 2কে স্কোয়ার করলে পাওয়া যাবে 4, 3কে স্কোয়ার করলে পাওয়া যাবে 9। তাইলে এই যে 4, 9 এইগুলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। কোনো সংখ্যাকে বর্গ করলে বাংলায় বলা হয় বর্গ, আর ইংরেজিতে বলা হয় স্কোয়ার। যদি কোনো সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওই সংখ্যাটাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়, যদি সেটি দশমিক না আসে। এখন যদি কেউ ওই যে 1.5 এটাকে বর্গ করে তাহলে এর অ্যান্সারটাও দশমিক আসবে, তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে না। পূর্ণবর্গ সংখ্যাকে আবার রুট করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। এই যে 1, 2, 3 এই সংখ্যাগুলোকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা উদাহরণ 2-এর অঙ্কটি দেখি। উদাহরণ 2-এ বলা আছে, উদাহরণ 2-এ বলা আছে 2304 এর বর্গমূল নির্ণয় করো।
তাহলে এই বর্গমূল নির্ণয় করার কথা বলা হয়েছে। এখন এটাকে দুই পদ্ধতিতে করা যাবে। আমরা একটু আগে শিখলাম দুইটা পদ্ধতি, আমি দেখাই দিলাম দুইটা পদ্ধতিতেই করা যাবে। এখন আমরা শিখি ভাগ পদ্ধতিতে। বেশিরভাগ অঙ্ক আমরা ভাগ পদ্ধতিতে করতে হয়। তাহলে ভাগ পদ্ধতিতে করার আগে কি করতে হবে? সংখ্যাটিকে আগে লিখতে হবে, লেখার পরে জোড়া জোড়া তৈরি করতে হবে, করার পরে এভাবে ভাগ চিহ্ন দিলাম। এবার এইখানে যে সংখ্যা যে জোড়া আছে এই জোড়ার ভিতরে একটি সংখ্যা নির্বাচন করতে হবে, যে সংখ্যাকে ওই সংখ্যার সাথেই গুণ করতে হবে। যে সংখ্যাটা নির্বাচন করব তার সঙ্গেই তারে গুণ করতে হবে। যদি আমি 2 নির্বাচন করি তাহলে 2-এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2 যদি নেই তাহলে 2-এর সাথে 2 গুণ করলে হয় 4। আমার লাগবে 23, অথবা 23-এর থেকে ছোট হইতে হবে। তাহলে যদি আমি 3 নেই তাহলে 3-এর সাথে 3 গুণ করব। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে হবে 9। যদি 4 নেই 4-এর সাথে 4 গুণ করলে হবে 16। যদি 5 নেই তাহলে 5-এর সাথে গুণ হবে 5, তাহলে হবে 25, বেশি হয়ে যায়। তাহলে আমি 4 নেব, এখানে 4 নেব, 4-এর সাথে 4 গুণ করলে হয় 16। এটা এখানে বসাবো, বসানোর পরে বিয়োগ করব, 6 6 তাহলে 13 হবে 7, হাতে থাকে 1 1 আর 1 2 এ 2 মিলে যায় 0। এবার এইখানে আমি একটা দাগ দেব, দাগ দেওয়ার পরে এইখানে যে সংখ্যাটা হয়েছে তার ডাবল নেব। তাহলে 4-এর ডাবল 8, 2 দিয়ে গুণ গেল। এবার এই জোড়া সংখ্যাটা সম্পূর্ণটা আমি নামাই দেব, তাহলে হইল 704। এখন দেখেন এখানে আছে 4, আমার এমন একটি সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যার সাথে গুণ করলে আমার এই সংখ্যাটা হবে, মানে 4 পাওয়া যাবে। তাহলে কোন সংখ্যাকে সাথে কোন সংখ্যা গুণ করলে 4 পাওয়া যাবে? যেমন যদি আমি এইখানে 2 নেই তাহলে 2-এর সাথে 2 গুণ করলে 4 পাওয়া যায়, কিন্তু সেটা হয় 82। মানে আমার এখানে যদি 2 নেই তাহলে হবে 82। 82-কে 2 দিয়ে গুণ করলে কি আমার ওইটা হয় কিনা সেটাও দেখতে হবে। তাহলে 4 8 দুগুণা 16, 164 হয়। আমার লাগবে 764। তাহলে আমার এখানে যদি আমি 8 নেই, 8-এর সাথে 8 গুণ করলে 8 8 64 হয়, সেখানেও 4 আছে। 8-এর সাথে 8 গুণ করলে 64 হয়, এখানেও 4 আছে। এই যে 4 মিলাই এলাম, আমি আগের অঙ্কটা আমি এইটাই বোঝাতে চাইছি যে আমাকে সবসময় এটা লক্ষ্য করতে হবে। তাহলে 8 হয়, তাহলে এখানে 8 হলে এখানেও 8 হবে। তাহলে এখানে হইলো কত? 88। 88-কে 8 দিয়ে গুণ করলে 88 গুণ 8, তাহলে 704ই হবে। তাহলে এখানে আমাকে 704 শূন্য, তাহলে উত্তর আসলো 48। এই কথার অর্থ হচ্ছে যে 2304-কে যদি আমরা রুট করি তাহলে আমরা 48 পাবো। সবাই চেক করে নেবেন ক্যালকুলেটারে যে এটাকে রুট করলে 48 আসে কিনা। ক্যালকুলেটর ছাড়া করলাম যেহেতু, মিলাই দেখতে হবে না, মিলাই দেখবেন। তাহলে এই সংখ্যাটাকে বলা যাবে পূর্ণ বর্গ সংখ্যা, কারণ এটাকে বর্গমূল করে অর্থাৎ রুট করে আমরা একটা পূর্ণ সংখ্যা পাইছি 48। এখন করব উদাহরণ 3। উদাহরণ 3 বলা আছে, এখানে বলেই দিছে ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। এখানে বলেই দিছে ভাগের সাহায্যে, যেখানে বলা থাকবে না সেখানে যে কোনো একটা পদ্ধতি
অ্যাপ্লাই করলেই হবে। আমরা দুটো পদ্ধতি শিখছি, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে, শুধু উৎপাদক না, এটা হবে মৌলিক উৎপাদকের সাহায্যে, আরেকটি হচ্ছে ভাগের সাহায্যে। তাহলে আমরা এটা ভাগের সাহায্যে করি। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা শিখছি, ওইটা দিয়েও করব, মানে ট্রাই করব। কারা কারা পারলেন এটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে হ্যাঁ আমরা পারছি। আমি ভাগের সাহায্যে দেখাই দিচ্ছি, মৌলিক উৎপাদকের সাহায্যে আপনারা করবেন। আর মৌলিক উৎপাদকের জন্য শেখার জন্য মৌলিক উৎপাদকের সাহায্যে যেটি শেখানো আছে আমার এখানে অঙ্কটি, ওইটি আবার একটু দেখে নেবেন। তাহলে আমার এখান থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই অপরকে শেখার জন্য সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন, তাহলে ভাগের সাহায্য করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, সংখ্যাটিকে লিখতে হবে 31,684। লেখার পরে জোড়া জোড়া তৈরি করতে হবে। এই যে জোড়া তৈরি করলাম, এখন একটা সংখ্যা সিঙ্গেল আছে, এটাকে কি করব, এটা এইভাবেই থাকবে। এবার আমরা এখানে দাগ দেব। দাগ দেওয়ার পরে যেটার উপরে আমরা দাগ দিতে পারি নাই, জোড়া তৈরি করতে পারি নাই, এটাকে জোড়া তৈরি করার জন্য আগে একটা শূন্য দিতে হয়। তাহলে আগে শূন্য দেওয়া, কোনো সংখ্যার আগে শূন্য দিলে ওই সংখ্যার কোনো মান যে বেড়ে যায় তা না, এই কারণে আমরা দিব না। তাহলে আমাদের এখানে আছে 3, এই 3 আছে, একটা সংখ্যা আছে। এখন এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে সেই সংখ্যাকে গুণ করে হয় 3 বানাইতে হবে, অথবা 3-এর ছোট। তাহলে সেই সংখ্যাগুলো অবশ্যই 3-এর থেকে ছোট হবে। তাহলে 3-এর থেকে ছোট প্রথমে আছে 1, 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, আবার 1-এর পরে আসলে 2, 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমাদের 1ই নিতে হবে। তাহলে এখানে আমি 1 নিলাম। 1 নেওয়ার পরে 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। এবার বিয়োগ করব 2, বিয়োগ করার পরে আমরা এখানে আরেকটা দাগ দিব। দেওয়ার পরে এখানে যা ছিল তার ডাবল লিখব, তাহলে 2। এবার এই 16কে একসঙ্গে নামাই নিয়ে আসবো, এবার হলো 216। এখন এখানে আমার এমন একটি সংখ্যা নিতে হবে, এখানে যদি আমি 1 নেই তাহলে সংখ্যাটি হয় 21। 21-এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে হবে 21। তাহলে ওইখানে 2-এর পাশে যদি আমি 1 নেই তাহলে হলো 21, 21-কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হবে 21। আবার 2-এর পাশে যদি আমি 2 নেই তাহলে হবে 22, 22-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 44। তো 2-এর পাশে যদি আমি 3 নেই তাহলে হবে 23, 23-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 46। 3, 63, 3 3 9, 3 2 6, 69। যদি আমি এখানে 4 নেই তাহলে হবে 24, 24-কে 4 দিয়ে গুণ করতে হবে, অলরেডি বুঝে ফেলছেন। এখন আমাদের এখানে কত নিতে হবে, যেটা নিলে আমাকে লাস্টে 6 আসবে। তাহলে চব্বিশ যদি আমি এখানে যদি 24 নেই, মানে 4 নেই, 24 হলো 4 দিয়ে এখানে 4 4 16, 6, 4 2 8 আর 1 9 হবে না। তার মানে এখানে আমাকে 6 যদি নেই তাহলে 26, 26-কে 6 দিয়ে 6 6 36। তাহলে এখানে 6 নিছি, এখানেও 6 নেব। তাহলে 26-কে 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6 হাতে 3, 6 2 12,
আর হচ্ছে 3 বেশি হবে, সরাসরি মিলবে না, এখানে 7 নেব, 7 নেব, 27 হলো, 27কে 27, হ্যাঁ 27কে 7 দিয়ে গুণ করলে হবে 189, মানে 216 সমান কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাহলে 216 ছোট নিতে হবে। তাহলে 7 বিয়োগ করি আবার, 9 আছে কত হলে 16 হবে 7, 9 আছে কত 11 হবে 10, 11, 2। এবার ওই 84কে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এইখানে আবার একটা দাগ দিব, দেওয়ার পরে এইখানে যেটা হয়েছে 17 ডাবল নেব 34। এবার এইখানে আমরা এমন একটি সংখ্যা নেব, যদি আমরা 1 নেই তাহলে হবে 341, 341কে 1 দিয়ে গুণ করলে 341 হবে। তাহলে এখানে কোন সংখ্যাটা, যে সংখ্যাটা নেব, এখানে যদি 2 নেই তাহলে হবে 342, তাহলে 342কে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে হয় আমাকে এই সংখ্যা হবে অথবা এই সংখ্যা থেকে ছোট হবে, এরকম গুণ করে দেখব কোন সংখ্যাটার সঙ্গে এটা মিলে, তাহলে সেটাই আমরা নেব। গুণ করে দিলে আমরা দেখি 8, আর এখানে যে 8-এর সাথে 8 গুণ করলে 8 8 64, 4। এবার এইখানেও আমরা 8 নিলাম, তাহলে 8 দিয়ে এটাকে গুণ হবে 348 গুণ 8, গুণ করলে কত হয় দেখি, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, আর 6 38, 8 হাতে 3, 3 8 24, আর 3 27, এই যে মিলে গেছে, তাহলে 7 8 4। তাহলে এই যে জোড়া না হলে কিভাবে করতে হয়, জোড়া যদি না মেলে সেটি কিভাবে করতে হয়, এটি আমরা শিখলাম। এখন আমরা করব উদাহরণ 4। এখানে বলা আছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে আমরা একটু আগে শিখছি পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে বুঝবো সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কিনা, একটু আমি আগের অঙ্কটা দেখি। এখানে ছিল 31,684, এটাকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা কেন বলতেছি, এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা একটু আগে আমি বুঝাইছিলাম যে পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে হয়, তারপরে আবার একটু বলতেছি। পূর্ণ বর্গ সংখ্যা তখনই ওটাকে বলা যাবে যদি অঙ্কটি করে ওই অঙ্কটার ভিতরে যদি কোনো দশমিক না আসে অ্যান্সারে, অর্থাৎ এটাকে আমরা বর্গমূল করছি, বর্গমূল করে অ্যান্সারের ভিতরে কোনো দশমিক আসেনি। আবার বর্গমূল অর্থ কি বলছিলাম, রুট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটারে রুট করি দেখা যাবে এই অ্যান্সারটাই পাওয়া যাবে, চেক করে দেখবেন। তাহলে এখানে আমরা কোনো দশমিক পাচ্ছি না। অথবা আরেকভাবে বলা যাবে, যেহেতু আমরা ভাগ প্রক্রিয়ায় অঙ্কটি করছি, যদি ভাগশেষ থাকতো তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারতাম না। যদি কোনো অঙ্কের ভাগশেষ থাকে তাহলে এটাকে পূর্ণবর্গ বলা যাবে না। এখন এইখানে বলছে এই 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এই সংখ্যাটার ভিতরে কোনো একটি সংখ্যা মানে কিছু বেশি আছে, তাহলে বেশি থাকার কারণে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তার মানে এখান থেকে আমাকে কিছু একটা বিয়োগ করতে হবে, তাহলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন সেই কোন সংখ্যাটা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই অঙ্কটার ভাগশেষ পাওয়া যাবে, মানে কিছু
যেটুকু বেশি ওইটুকু আমরা কোথায় পাবো? ভাগশেষে পাবো। এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা না। তাহলে এটিকে পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। এটা কোনটা বিয়োগ করতে হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। এখন আমরা দেখি এর ভিতরে কতটুকু বেশি আছে, ওইটুকু আমরা আগে বের করার চেষ্টা করি। তাহলে 8655, এটাকে আমাকে কি করতে হবে? জোড়া জোড়া তৈরি করতে হবে। জোড়া জোড়া তৈরি করার পরে এপাশে দাগ দিলাম। এবার এইটাকে আমরা এই জোড়া ধরে কাজ করব। তাহলে এখানে এমন একটি সংখ্যা নেব যার সঙ্গে সেই সংখ্যাটাকেই গুণ করতে হবে। আবারও বলতেছি, তাহলে আমি যদি 7 নেই, 7-এর সাথে 7 গুণ করলে 49 হবে, 86 হবে না। 8-এর সাথে 8 গুণ করলে 64 হবে, 86 হচ্ছে না। 9-এর সাথে 9 গুণ করলে 81 হচ্ছে, 86 হচ্ছে না। 10-এর সাথে 10 গুণ করলে 100 হচ্ছে, তাহলে 10 নেওয়া যাবে না, 9 নিতে হবে। 9-এর সাথে 9 গুণ করলে 81 হয়, বিয়োগ করলে হবে 5। এবার এখানে দাগ দেবো, এটা ডাবল নেব 18। এবার এখানে আছে 18। এবার এই সংখ্যাটা নামাই নেব। নেওয়ার পরে এখন এইখানে কত নিলে হয় এটার সঙ্গে মিশে যাবে অথবা এটার থেকে ছোট হবে। তাহলে এখানে যদি আমি 1 নেই, 181 হবে। 181কে 1 দিয়ে গুণ করলে মানে গুণ করলে 181 হবে। এখানে যদি 2 নেই তাহলে 182 হবে। তাহলে 182কে 2 দিয়ে গুণ করলে গুণ 2, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণা 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 একে 2 আর একে 3, 364 আছে। আবার এখানে যদি আমি 3 নেই তাহলে হবে 183। 183কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 3-এ 9, 3 8 24-এর 4 হাতে 2, 3 একে 3 আর 2 5, 549 হচ্ছে। এখানে যদি আমি 4 নেই তাহলে হবে 184। 184কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 16, হাতে 1, 4 8 32 আর 1 33, 3 হাতে 3, 4 1 4 আর 3 7। তাহলে এটা আবার বেশি হয়ে যায়, তাহলে আমাকে কত নিতে হবে? এখানে 3 নিতে হবে। তাহলে এখানে 3 নিলে আমি এইখানেও 3 নেব। এবার এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 549 হয়। 549 বিয়োগ করি, 9 আছে কত হইলে 15 হবে 6, হাতে 1, 4 আর 1 5 5। তাহলে 6 অবশিষ্ট থাকলো। বললাম না আমরা অঙ্ক করার সময় যে এই অঙ্কটার ভিতরে কিছু সংখ্যা বেশি আছে। কতটুকু বেশি আছে? 6 বেশি আছে। এই 6 বেশি থাকার কারণে এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি নাই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কখন বলতে পারবো? যখন কোনো ভাগশেষ থাকবে না। আর যদি ভাগশেষ থাকে তাহলে ওটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখন এখানে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাকে এইখান থেকে 6 বিয়োগ করতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে যে এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে
সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে, অথবা এখানে মূল সংখ্যাও বলা যায়, প্রদত্ত সংখ্যা বোঝাচ্ছে এইটাকে, প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে, অর্থাৎ বিয়োগ করলে, বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাওয়া যাবে এটাকে লাগবে প্রাপ্ত সংখ্যাটি। প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রাপ্ত যে সংখ্যাটি হবে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এই কথাটা লিখে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে আমাকে 6 যদি আমি বিয়োগ করি তাহলে ওটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর চাইছে যে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে কত? 6। তাহলে উত্তর হবে 6। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আবার বলি, এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটাকে যদি পূর্ণ বর্গ সংখ্যা করতে হয়, এই সংখ্যার ভিতরে একটি সংখ্যা বেশি আছে, ওই সংখ্যাটাকে আমাকে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে সেটি কত? সেটা আমরা পাবো ভাগশেষ আকারে। ভাগশেষে যেটা আছে এটি বেশি আছে, ওই সংখ্যাটা যদি আমি এখান থেকে বিয়োগ করে দেই তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, যে বিয়োগ করার পর যে সংখ্যাটা পাওয়া যাবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে এখানে চাইছে কি, সেটা হচ্ছে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে যেটুকু বেশি আছে ওইটুকু বিয়োগ করতে হবে। তাহলে 6 বেশি আছে, আমরা 6 বিয়োগ করবো। তো এই জন্য আমরা এখানে লিখছি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আসসালামু আলাইকুম।